সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। আলোচনার জন্য প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার। সাকিব ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিনই দিনের উল্লেখযোগ্য খবর ধরে বিশ্লেষণ করে থাকি, আলোচনা শুনে থাকি অতিথির মুখ থেকে। আজও আমাদের হাতে অনেকগুলো খবর রয়েছে। সাকিব ভাই, আপনি জানেন যে আজকে কিছুক্ষণ আগে একটি খবর বেরিয়েছে, জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না। রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া তুলে দেওয়া হয়েছে। সেই বিষয়টি নিয়ে একটি সংবাদ আছে। আরেকটি, এই মুহূর্তে জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি মালয়েশিয়া সফর করছেন এবং সেখানে মালয়েশিয়ান গভর্নমেন্টের সাথে বেশ কিছু চুক্তি স্বাক্ষর হয়েছে এবং সেখানে কিন্তু তিনি পুনর্ব্যক্ত করেছেন যে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ, এটি পুনর্ব্যক্ত করেছেন। এবং হঠাৎ করে আরেকটি বিষয় রয়েছে যে হঠাৎ করে এক শ্রেণীর সুশীলরা বা কথিত ইন্টেলেকচুয়ালরা আওয়ামী লীগকে রাজনীতিতে প্রাসঙ্গিক করবার জন্য নানানভাবে আলোচনা শুরু করেছেন। আমরা শুরু করতে চাই জুলাই সনদ নিয়ে। জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না, এই বিষয়টি নিয়ে যদিও এটির পক্ষে বিপক্ষে নানান মত রয়েছে, আপনি কি মনে করেন? জি, ধন্যবাদ। যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। জুলাই সনদের বিষয়টা তো এখন পর্যন্ত পুরোপুরি পরিষ্কার না, কারণ এটার খসড়া তৈরি করা হয়েছে। এটা আসলে নতুন করে পাঠানোর কিছু নাই, কারণ যে দলগুলোর কাছে পাঠানো হবে তারা সবাই মিলে বসেই আসলে এই জুলাই সনদটা তৈরি করা হয়েছে। এটাতে আমরা জানি যে আসলে কোন বিষয়গুলোতে একমত হওয়া গেছে, কোনগুলোতে একমত হওয়া যায় নাই, কোনগুলোতে ডিসেন্টিং ওপিনিয়ন কিছু কিছু ক্ষেত্রে অবজারভেশন রেখে মোটামুটিভাবে একমত হওয়া গেছে। এবং যেগুলোতে একমত হওয়া গেছে সেগুলো নিয়ে আসলে জুলাই সনদটা তৈরি হবে। যদিও এখানে শুরুতে যে প্রিন্সিপালটা ঠিক করা হয়েছিল সেখান থেকে আমরা কিছুটা সরে এসেছি, কারণ শুরুতে প্রিন্সিপালটা এমন ছিল যে বিষয়গুলো উত্থাপন করা হবে, সবগুলো রাজনৈতিক দল যে বিষয়গুলোতে একমত হবে শুধুমাত্র সেগুলোই জাতীয় সনদে, জুলাই সনদে অন্তর্ভুক্ত হবে। কিন্তু আমরা যতটাই প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়েছি, একটা সময় গিয়ে দেখা গেছে যে কিছু স্পেস রাখা দরকার, যে কোনো কোনো দল সেখানে হয়তো তারা দ্বিমত করবেন, কিন্তু তারপরেও তারা তাদের ডিসেন্টিং ওপিনিয়ন দিয়ে এই বিষয়ে আলোচনায় থাকবেন এবং পরবর্তীতে এটা ওই হিসেবেই জুলাই সনদে অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ কোন একটা দল, আমার দল নাগরিক ঐক্য, হয়তো কোন একটা পার্টিকুলার বিষয়ে আমাদের ডিসেন্ট আছে, আমি আমার ডিসেন্ট সহই ডিসেন্ট থাকতেই পারে। এভাবে এখন জুলাই সনদটা গৃহীত হওয়ার বিষয়ে আমরা মোটামুটি ভাবে একমত হয়েছি। একটা জায়গাতে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসা হয় না বা আলোচনাই হয় না, সেটা হচ্ছে যে এই সনদটা আসলে বাস্তবায়ন হবে কি প্রক্রিয়ায়। কারণ শুরুতে যে 166টা ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে প্রস্তাবনা সামনে দেওয়া হয়েছিল, সেই 166টার ক্ষেত্রেই বলা হয়েছিল যে এটা কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে সেটারও একটা অপশন ছিল। অধ্যাদেশের মাধ্যমে নির্বাচনের আগে হবে নাকি নির্বাচনের পরে নির্বাচিত সরকার এটা করবে, সেই ব্যাপারে মতামত চাওয়া হয়েছিল। তার মানে এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়া আসলে একটা আলোচনার অংশ, কিন্তু সেই আলোচনায় আমরা এখনো যেতে পারিনি। সর্বশেষ ঐক্যমত্য কমিশনের একদম শেষ দিনের বৈঠকে যেটা ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানিয়েছেন যে এই ব্যাপারে আবার রাজনৈতিক দলগুলোর সাথে বসা হবে এবং বসা যে হবে সেই ব্যাপারে এর মধ্যেও তিনি বিভিন্ন সময় কথা বলেছেন এবং তাদের মেয়াদও বাড়ানো হয়েছে। এক্স্যাক্টলি, মেয়াদও বাড়ানো হয়েছে। তার মানে এই প্রক্রিয়াটাও খুব শীঘ্রই শুরু করা হবে। ফলে জুলাই সনদটা এখন পর্যন্ত আসলে মানে গৃহীত হয়েছে এটা বলা যাবে না, কারণ আদালতে প্রশ্ন তোলা যাবে কি যাবে না এটা অনেক টু ফাস্ট, মানে এখনই আসলে এটা নিয়ে মন্তব্য করা। জি অবশ্যই, কারণ এই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অনেকগুলো রাজনৈতিক দলের পজিশন আছে, খুব স্ট্রং পজিশন আছে। কারো কারো পজিশন হচ্ছে যে যদি নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করা না হয়, আবার কেউ কেউ তো বলছেন যদি জুলাই সনদ বাস্তবায়ন না করা হয়, অর্থাৎ বাস্তবায়ন করেই তারপরে নির্বাচনে যেতে হবে, সেটা যদি না করা হয় তাহলে তারা নির্বাচনেই যাবেন না। হ্যাঁ, আমরা সেই আলোচনা শুনবো। এই ধরনের একটা জায়গা যখন রয়েছে তখন আসলে জুলাই সনদ নিয়ে আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে কি যাবে না, এগুলো আসলে মানে এখনো যেটা আপনি বলছেন যে প্রিম্যাচিউর পজিশনে এখনো আলোচনার সুযোগ হয়নি। জি সাকিব ভাই, আরেকটি বিষয় যেটা আরেকটি সংবাদ আছে এই মুহূর্তে, আমাদের অনেকগুলো রাজনৈতিক
রাজনৈতিক দল, অধিকাংশ রাজনৈতিক দলেরই কাঙ্ক্ষিত বা আকাঙ্ক্ষার জায়গাটি হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে। আপনার দলেরও সেই ধরনের আকাঙ্ক্ষা রয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং অন্তর্বর্তীকালীন সরকার জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, এটি পুনর্ব্যক্ত করেছেন তখন আমরা দেখলাম গতকালকে জাতীয় যুব শক্তির একটি অনুষ্ঠানে নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি আবার বললেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। এবং শুধুমাত্র নাসিরুদ্দিন পাটোয়ারি না, আরো অনেকেই বলছেন এবং প্রকাশ্যেই বলছেন, নানান যুক্তি তর্ক দিয়ে বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না। যখন সরকার প্রধান দৃঢ়তার সাথে বলছেন তখন বিভিন্ন উইন্ডো থেকে এটি উড়িয়ে দেওয়া হচ্ছে। ইনফ্যাক্ট ফরহাদ মজহারও তিনিও পুনর্ব্যক্ত করেছেন যে নির্বাচন করবার পরিবেশ নেই। এটি রেটরিক হতে পারে, বাট এই মুহূর্তে এরকম রেটরিককেও তো মূল্যায়ন করা উচিত। আপনি কি মনে করেন? জি, অন্যদের বক্তব্য থেকে নাসিরুদ্দিন পাটোয়ারির বক্তব্যটা আলাদা। কারণ পলিটিক্যাল রেটরিক যেটা বললেন, রাজনীতিতে চাপ দেওয়ার জন্য নানান ধরনের বক্তব্য আমরা বলি। জি, তো সেটা এমন হইতে পারতো ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেওয়া হবে না এই কারণে, এই বিষয়গুলো যদি বাস্তবায়ন করা না হয়, আমাদের এই দাবি রয়েছে, যদি সেটা মানা না হয় তাহলে নির্বাচন হতে দেয়া হবে না। এটা একটা ল্যাঙ্গুয়েজ হইতে পারে, পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ। কিন্তু তিনি জানালেন সিদ্ধান্ত নির্বাচন হবে না, এবং বডি ল্যাঙ্গুয়েজ এবং আপনার ভয়েস, মানে ইন্টোনেশন, মডুলেশন, স্ট্রেস, এই ব্যাপারগুলো তো ইম্পর্টেন্ট। বডি ল্যাঙ্গুয়েজটা রাজনীতিতে এগুলো সবই অবজার্ভ করতে হয়। আপনি যদি তার বডি ল্যাঙ্গুয়েজটা দেখেন, তিনি খুব সিম্পলি বলে দিচ্ছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। মানে ব্যাপারটা এরকম যে তিনি প্রধান নির্বাচন কমিশনার, তিনি সিদ্ধান্ত জানিয়েছেন, যেখানে মানে রাষ্ট্রের এখন প্রধান নির্বাহী, প্রধান উপদেষ্টা, তিনি নিজেও আসলে নির্বাচনের দিন তারিখ ঘোষণা করতে পারবেন না, যেটা করবে নির্বাচন কমিশন, স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান, তারা করবে। এ কারণে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে যে এভাবে নির্বাচন আয়োজন করা যেতে পারে, সরকার প্রস্তুত, আপনারা কি বলেন? নির্বাচনের প্রস্তুতি নেবার জন্য এক ধরনের তাগাদা দেয়া একটা চিঠি দেওয়া হয়েছে। তারপরে আমরা কিন্তু সরকারও কিন্তু সিদ্ধান্ত দিতে পারবে না, কিন্তু সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারি। এটা হয় কি, যখন আসলে আপনি অনেক দিন থেকে একটা প্র্যাকটিসের মধ্যে থাকেন, আপনি হাসিনার সময়েও আমলেও আপনার আওয়ামী লীগের সবাই তো আসলে সরকারি ছিল না। আমরা তো আসলে একটা ব্যাপার আছে যে আমরা আসলে সরকারি দল আর সরকারকে মিলিয়ে ফেলি, যেখানে আসলে লেজিসলেচার এবং এক্সিকিউটিভ আসলে এক না, দুটো পৃথক সত্তা। সেখানে আমরা আসলে সরকারি দল এবং সরকারকেই আসলে মিলিয়ে একাকার করে ফেলি। ওই জায়গা থেকে আসলে হয় কি, অনেকদিন থেকে আপনি যখন ওই চর্চা বা আপনার মানে মনের মধ্যে যখন বিষয়টা আসলে থাকে যে আমি আসলে সিদ্ধান্ত নেওয়ার মতো একটা জায়গায় আছি, তখন অনেক সময় আসলে বলে ফেলি। আমার ধারণা নাসিরুদ্দিন পাটোয়ারির ক্ষেত্রে সেই ব্যাপারটা হয়েছে। যে বলে ফেলা তো রেটরিক, এটা কি রেটরিক হিসেবে দেখছেন? এটা রেটরিক না, এটা হচ্ছে যে তিনি আসলে ওই অবচেতন মনে তার ভেতর এটাই আছে যে আসলে মানে ওই যে আমি সরকারি দল, আমি সরকার, যেটা এক্সিকিউটিভ, লেজিসলেচার, পলিটিক্যাল পার্টি, মানে পাওয়ার পার্টিকে আমরা যেভাবে মিলিয়ে ফেলি, ওইভাবে তিনি আসলে মিলিয়ে ফেলেছেন। এই কারণে অবচেতন পাওয়ার, সেটা তো আসলে কিছুদিন আগে, আপনার এই তো কয়েকদিন আগে, জাতীয় ঐক্যমত্য কমিশনের একজন সদস্য ইফতেখারুজ্জামান টিআইবির, তিনি বলেছেন তো যে বাংলাদেশে এখন একটা কিংস পার্টি আছে এবং সেই কিংস পার্টির নামও তিনি বলে দিয়েছেন। তিনি কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য, যে ঐক্যমত্য কমিশনের প্রধান মানে সভাপতি হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে। ফলে এখানে আসলে আমাদেরকে নতুন করে তার বলতে হবে না যে আসলে কিংস পার্টি মানে তো যিনি ক্ষমতায় থাকেন, ক্ষমতায় থেকে যে দলটা গঠিত হয়। ফলে নাসিরুদ্দিন পাটোয়ারির কাছ থেকে এটা আসলে কোনো পলিটিক্যাল বক্তব্য আমি মনে করি না। কিন্তু ওনার এই বক্তব্যের ধরে শুধুমাত্র উনি যে বলেছেন বিষয়টি এরকম না, ফরহাদ মজহার তিনি একজন চিন্তক। আমি ওই জায়গাতে আসি, ফরহাদ মজহার সর্বশেষ বক্তব্য থেকে চাই আমি। সর্বশেষ ওনার আমি একটা বক্তব্য দেখলাম যেখানে তিনি বলছেন এই সরকার বৈধ না, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ, ফলে এই অবৈধ সরকারের অধীনে তো আর একটা নির্বাচন হইতে পারে না। মানে নির্বাচন যে কোনো ভাবে পিছিয়ে দেওয়া বা নির্বাচনকে বানচাল করার যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার অংশ হিসেবে এই বক্তব্য এসছে, সেটাই আমার যেটা মনে হয়েছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ভদ্রলোকের সহধর্মিনী এই সরকারের একজন উপদেষ্টা, তিনি তো পদত্যাগ করছেন না। যে সরকার যদি অবৈধ হয়, সেই অবৈধ সরকারের তার সহধর্মিনী আছেন। এখন তিনি এই যে চিন্তক, তার চিন্তা থেকে তিনি জনগণকে উদ্বুদ্ধ করবেন, তিনি যদি তার সহধর্মিনীকে উদ্বুদ্ধ করতে না পারেন। কিন্তু ওনার সহধর্মিনী মাননীয় উপদেষ্টা তিনিও তো বলেছেন যে বিচার শেষ হওয়ার আগে নির্বাচন হবে না। বিচার কয়েকদিন আগে কিন্তু তিনিও একথা বলেছেন। তাহলে মানে তিনি যে সরকারে আছেন, সেই সরকারের প্রধান উপদেষ্টা যখন নির্বাচনের
দিন তারিখের কথা বলছেন, এবং স্বাভাবিকভাবেই প্রধান উপদেষ্টা মানে বিচার ব্যবস্থার উপরে কোনো হস্তক্ষেপ বা প্রভাব বিস্তার করবেন না যে আপনাকে এই সময়ের মধ্যে আবার বিচারও শেষ করতে হবে, তাই তো? তার মানে উনি তো এটাকে কোনো শর্ত হিসেবে নিচ্ছেন না যে বিচার শেষ করাটা। সেই সরকারে একজন উপদেষ্টা হিসেবে তার তো আসলে এই বক্তব্য দেয়া মানে কোনোভাবেই সমীচীন না, যেখানে সমীচীন না, কিন্তু দিয়েছেন তো, এবং ওনাদের মতো লোক তো অবচেতন মনে এগুলো বলবার কথা না। না, অবচেতন মনে অবশ্যই না। ফরহাদ মাজারের তো আরো বক্তব্য আছে, আসলে আমি ওনাকে নিয়ে মানে বলছি, এখন বলতে বাধ্য হচ্ছি। আসলে ধরেন দেশের ভেতরে এবং দেশের বাইরে একটা গ্রুপ শুরু থেকেই কাজ করছে, যারা আসলে বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতি থাকুক, একটা অস্থিতিশীল পরিস্থিতি থাকুক, গণতান্ত্রিক রূপান্তর না ঘটুক, সেই বিষয়টা চাইছে। দেশের বাইরে আছে কেউ কেউ যারা মানে ইনফ্লুয়েন্সার হিসেবে যারা পরিচিত, তারা নানানভাবে আপনি মানে উস্কে দেওয়ার চেষ্টা করে বিভিন্ন সময়। সেটা 32 নম্বর ভাঙা থেকে শুরু করে, এবং তার 32 নম্বর ভাঙার ঘটনা এবং তারপরের কয়েকদিনে 35টা জেলায় যে তাণ্ডব, মব সন্ত্রাস, এবং বিভিন্ন জায়গায় গরু জবাই করা, নানান বিষয়, জবাই উৎসব, অনেক কিছু হয়েছে। আপনার ধরেন এরপরে বাউল গানের আসর ভেঙে দেওয়া, মাজার ভাঙা, নানান কিছু ঘটেছে, ফুটবল ম্যাচ বন্ধ করে দেওয়া। তো এই বিষয়গুলো ঘটানোর পেছনে বাইরে থেকে এক ধরনের ইনফ্লুয়েন্স তো ছিল, আমরা দেখেছি বিভিন্ন সময়, এবং এই গ্রুপটাই আবার দেশের ভেতরের একটা গ্রুপের সাথে কানেক্টেড, এবং এখানে ওই একজন দুজনকে কেন্দ্র করে একটা গ্রুপ আছে। এই গ্রুপকে সরকার বা ইন্টেলিজেন্স জানে না, জানে, এটা আমরা সবাই জানি। তো এটা আমরা সবাই জানি, দেখি, এবং আমরা আসলে জানি না। আমাদেরকে একটু জানান প্লিজ। মানে পরিষ্কারভাবে যদি বলা যায় তাহলে ধরেন মানে এখানে ধরেন একজন পীর আছেন, সেই পীরকে কেন্দ্র করে কিছু মানুষ আছেন যারা সবসময় চান যে দেশ অস্থিতিশীল পরিস্থিতি থাকুক। এই পীরটাকে কিছুক্ষণ আগেই তো ধরেন আমরা নানান দিকের যে বক্তব্য আমরা দেখলাম, সেখান থেকে তো আমাদের সামনে পরিষ্কার হলো যে আসলে এই পীর বা এই দরবেশ আসলে কে বা কারা। তো ধরেন এসব জায়গা থেকে বক্তৃতা এমন এসছে যে গণতন্ত্রের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নাই, ভোটের মাধ্যমে গণতন্ত্র আসে না, আসে লুটেরা শ্রেণী। এখন গণতন্ত্রের প্রথম কথাই হচ্ছে যে জনগণের পার্টিসিপেশন। তো এখন একটা সরকার যদি জনগণের পার্টিসিপেশন ছাড়া যদি রাষ্ট্র ক্ষমতায় পরিচালনা করে, তাহলে তো সেটা দেশের গণতান্ত্রিক সরকার হবে না। তাহলে আপনি গণতন্ত্রের কথা বলছেন, আবার বলছেন ভোট হবে না। তার মানে কি আপনি প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়ার সময়, মানে সরকার প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়ার সময় বাড়ি বাড়ি যাবে, প্রত্যেককে জিজ্ঞাসা করবে, ভাই আমি এই সিদ্ধান্ত নিতে যাচ্ছি, এর সাথে কি তুমি একমত নও নাকি আংশিক একমত, মানে ঐক্যমত্য কমিশন যেভাবে কাজ করছে এইভাবে কি আপনি যাবেন নাকি? সেটা তো যাবেন না। ফলে আপনাকে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধি নির্বাচন করতে হবে, এবং তার মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে, খুব স্বাভাবিক। কিন্তু তারপরেও তারা যারা চিন্তক, যারা দেশের মানে জ্ঞানের আধার, চিন্তক নাকে এই সমাজে সবাই তো চিন্তা ভাবনা করেই চলে, নিত্যকার জীবন তো চিন্তা করেই করে, চিন্তা আমরা সবাই করি। কিন্তু দেখেন আপনি যখন আমার কথা বললেন, আমার যখন পরিচয় করলেন দর্শকদের সাথে, তখন বললেন সাকিব আনোয়ার সাংগঠনিক সম্পাদক নাগরিক ঐক্য। কিন্তু আপনি কিছুক্ষণ আগে যখন ফরহাদ মাজারের কথা বললেন, তখন বললেন একজন চিন্তক জনাব ফরহাদ মাজার। তার মানে কারো কারো নামের সাথে আমরা সবাই চিন্তা করি, আমরাও চিন্তা করি, আইডেন্টিটি। এখন নানান ঘটনা তো আসলে অনেককে নিয়েই ঘটেছে বিভিন্ন সময়, আমরা সেগুলো সাকিব ভাই এই জায়গায় আমার একটু কিউরিসিটি, পার্সোনাল, নিশ্চয়ই দর্শকেরও কিউরিসিটি আছে এই জায়গাটিতে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, প্রধান নির্বাহী, আপনার বক্তব্য অনুযায়ী তিনি চাচ্ছেন নির্বাচন হোক, আবার তার দুই একজন উপদেষ্টা বলছেন নির্বাচন হতে দেয়া হবে না, এটি না হলে ওটি না হলে নির্বাচন হতে দেয়া যাবে না। তার মানে কি কিছুদিন আগে আপনারা যে অভিযোগগুলো করেছেন যে সরকারের মধ্যে গভর্নমেন্ট বিহাইন্ড দ্য গভর্নমেন্ট, এরকম কিছু দৃশ্যমান হয়ে উঠছে কিনা? গভর্নমেন্ট বিহাইন্ড দ্য গভর্নমেন্ট যাই থাকুক না কেন, ডক্টর ইউনূস নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করে চলে যাবেন, এই ব্যাপারে আমাদের কোনো ডাউট নেই। প্রধান উপদেষ্টা নিজে চান, এবং উনি যখন চান তখন এটা আসলে ঠেকানোর সুযোগ খুব কম। কিন্তু ঠেকিয়ে দেবার জন্য তো আপনি বলছেন যে এক ধরনের তৎপরতা বা উদ্যোগ আছে। তৎপরতা ধরেন শেখ হাসিনাকে তার কি বলে স্বৈরাচারী শাসন আমল থেকে তাকে উৎখাত করার জন্য আমাদের তৎপরতা তো ছিল। আমরা সেখানে জয়ী হতে পেরেছি তো অনেকগুলো বছর পরে, 15.5 বছর পরে এসে জয়ী হতে সময় লেগেছে। ফলে সবগুলো তৎপরতাই যে আসলে সফল হবে ব্যাপারটা তো সেরকম না। 18 নির্বাচনের আগে আমাদের তৎপরতা তো ছিল। কিন্তু এই সবগুলো মুখ যদি এক সুরে কথা না বলে, সেক্ষেত্রে কি আপনি মনে করেন নির্বাচনটি হবে? প্রধান উপদেষ্টা সরকারের প্রধান নির্বাহী হিসেবে যখন তিনি নির্বাচনের কথা বলবেন, তখন ওই উপদেষ্টা পরিষদের থেকে অন্য কেউ এর বিপরীত কথা বলবেন, বা বিপরীত কথা বললে যদি বলেনও তারপরেও সেটার প্রভাব বিস্তার করতে পারবেন তিনি সরকারে, এমনটা মনে করি না। এটা গেল সরকারের ভেতর থেকে কোনো উপদেষ্টা যদি কোনো কিছু বলেন। আর সরকারের বাইরে থেকে কিছু কিছু অংশ, যেমন যেটা আসলে নাসিরউদ্দিন পাটোয়ারির একটা বক্তব্যের কথা গতকাল যে বক্তব্য দিয়েছেন, সেটা আমরা
আলোচনা করলাম। এরকম আরো বেশ কিছু জায়গা আছে, যেমন ধরেন জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে যদি পিআর পদ্ধতিতে ভোট না হয়, পিআর পদ্ধতিতে আলোচনা ছিল অনেক আগে থেকেই ছিল, সেটা হচ্ছে যদি আপার হাউস হয় তাহলে আপার হাউসে ভোটের সংখ্যানুপাতিক হিসেবে আসন বন্টন হবে। কিন্তু জেনারেল অ্যাসেম্বলিতে কখনোই পিআর পদ্ধতির বিষয়টা তো ছিল না, এটা এফপিটিপিতেই হবে, এভাবেই আসলে আলোচনাটা হচ্ছে। ইনফ্যাক্ট আপনার ঐকমত্য কমিশনের আগে যখন সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, তারা যখন দলগুলোর সাথে আলাদা আলাদা করে বসছে, এরপর ঐকমত্য কমিশন যখন আবার আলাদা করে 2 মাস ধরে বসছে, তখন এই ধরনের কোনো আলোচনা আমরা দেখি নাই। ইনফ্যাক্ট ঐকমত্য কমিশন যখন সর্বশেষ সবগুলো দলকে একত্রে করে যখন দ্বিতীয় দফায় যখন বসলো, তখনও 2 মাস ধরে, তো প্রায় 2 মাস ধরে এটা চলেছে। প্রথম মাসে আমরা তো এ ধরনের কোনো আলোচনা দেখি নাই, শেষের দিকে এসে হঠাৎ করেই পিআর পদ্ধতির এই আলোচনাটা মানে মাঝে মাঝেই আসলে নিয়ে আসা হয়েছে পিআর পদ্ধতির। মানে যখন নিয়ে আসার কথা বলছেন তখন কি কেউ এটিকে মাঠে ঠেলে দেওয়ার চেষ্টা করছে বলে মনে হয়? হ্যাঁ, আপনার ধরেন যখন কমিশনে বসে দলগুলো আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করছে, ওই একই সময়ে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে আপনি সমাবেশ করেছেন, সেই সমাবেশে গিয়ে বলেছেন আপনার এই দাবি যদি মানা না হয় তাহলে আপনি জুলাই সনদে স্বাক্ষর করবেন না, আপনি নির্বাচনে যাবেন না, নানান কথাবার্তা আপনি বলেছেন। আবার ওই একই দিনে বা পরদিনই আপনি হয়তোবা আবার ঐকমত্য কমিশনের সভায় গিয়ে সবার সাথে বসে আপনি আলোচনা করছেন। এভাবে বাইরে থেকে এক ধরনের চাপ দেওয়ার চেষ্টা তো হয়েছে, সেই চেষ্টাটা এখনো অব্যাহত আছে। জামাত ইসলামের পক্ষ থেকে সর্বশেষ যেটা বলা হয়েছে যদি পিআর পদ্ধতিতে ভোট না হয় তাহলে তারা আন্দোলনে যাবেন। ফলে এই যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নির্বাচনকে ঠেকিয়ে দেওয়া তো না, আসলে একটু প্রলম্বিত করার চেষ্টা। এর প্রলম্বিত করার কার লাভ? ধরেন মানে ইসলামী আন্দোলনের একটা মহাসমাবেশ থেকে ধরুন একটা বক্তব্য এসছে, জামাত ইসলামের পক্ষ থেকে এসছে, তারা হয়তোবা নিজেদেরকে আরেকটু সুসংগঠিত করবার চেষ্টা করছে নির্বাচনের আগে। আর পিআর পদ্ধতিতে যদি ভোটটা আসলে তারা নিতে পারে তাহলে এখানে তাদের একটা এই জায়গাটিতে সাকিব ভাই, এই জায়গাটিতে একটি গতকালকে আরেকটি জরিপ বেরিয়েছে, আমাদের একটি সংগঠন একটি জরিপ প্রকাশ করেছে, সেখানে 71% মানুষ পিআর পদ্ধতি চায়, এরকম বদিউল আলম মজুমদার সাহেবের। হ্যাঁ, আমি একটু দেখেছিলাম, ওই একটি সংগঠনটি প্রকাশ করেছে মানুষ পিআর পদ্ধতি চায় উচ্চ কক্ষে। আপনি যদি 71% মানুষ কি উচ্চ কক্ষ নিম্ন কক্ষ বোঝে আমাদের এই জনগণের? সুজন যে জরিপটা করেছে সেটা মূলত তারা সম্ভবত 15টা জায়গায় তারা একটা আলোচনা সভার মতো আয়োজন করেছে। সেখানে যারা এসছেন তারা মোটামুটি বোঝাশোনা মানুষ। সুজনের একটা প্রোগ্রামে যারা পার্টিসিপেট করছেন তারা অবশ্যই মোটামুটি বোঝাশোনা মানুষ, এটা তো আমরা মনে করি। এখন সেই সিলেক্টিভ গেস্টদের মধ্য থেকে যদি 71% চায়, সেটি কি সাধারণ মানুষের বক্তব্য হিসেবে আপনি গ্রহণ করতে পারেন? আপনি তো সাধারণ মানুষ নিয়ে রাজনীতি করেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষই সেখানে উপস্থিত ছিলেন। সেখানে ধরেন উচ্চকক্ষ চায় সম্ভবত আরো বেশি পার্সেন্টেজ, মানে 80 বেশি পার্সেন্টেজ মানুষ তারা উচ্চকক্ষ চায়, উচ্চকক্ষ গঠিত হোক। আর উচ্চকক্ষ যদি গঠিত হয় তাহলে 71%, এর মধ্যে সেই ক্ষেত্রে 71% মানুষ চায় যে উচ্চকক্ষের নির্বাচনটা বা উচ্চকক্ষে যারা প্রতিনিধি যাবে সেটা পিআর পদ্ধতিতে হোক। এটা আমি যে আলোচনাটা এখন একটু আগে করছিলাম, জামাতের দিক থেকে যে দাবি করা হয়েছে বা ইসলামী আন্দোলনের দিক থেকে যে দাবি করা হয়েছে, সেটা তো আসলে উচ্চকক্ষের জন্য না, সেটা জেনারেল অ্যাসেম্বলি। আমাদের এখন আমাদের যে এক্সিস্টিং যে পদ্ধতিতে যে নির্বাচন ব্যবস্থা, সেই নির্বাচন ব্যবস্থা যাতে পিআর পদ্ধতিতে হয়, এইটা এখন নতুন করে দাবি আনা হয়েছে। উচ্চকক্ষে পিআরের কথা তো আমরা বলেছি যে উচ্চকক্ষ যদি আপনি গঠন করেন তাহলে ভোটের সংখ্যানুপাতিক হিসেবে যদি আপনি প্রতিনিধি নির্বাচন না করেন, আপনি যদি আসনের সংখ্যানুপাতিক হিসেবে করেন তাহলে উচ্চকক্ষ গঠন করার দরকার নাই, কারণ তাহলে তো আপনার রেপ্লিকা হবে। লোয়ার হাউসে যারা যে অবস্থানে থাকবেন 2/3 মেজরিটি থাকলে আপার হাউসে 2/3 মেজরিটি থাকবে। এখানে আপনি যদি সিম্পল মেজরিটিতে থাকেন আপনার আপার হাউসে সিম্পল মেজরিটি থাকবে, সুতরাং ওটার জাস্ট রেপ্লিকা হবে। ফলে আমরা জনগণের ট্যাক্সের টাকা খরচ করে কেন আরো 100 জন মানুষকে, আমরা 100 সংখ্যাটা 100 বলেছিলাম, তো আরো কেন 100 জন মানুষকে আরো সরকারি সুযোগ সুবিধা আপনাকে দিতে হবে? তো আপনাকে গাড়ি দিতে হবে, বাড়ি দিতে হবে, বেতন দিতে হবে। আর পার্লামেন্ট অধিবেশন চললে সেখানে কি পরিমাণ খরচ হয় সে সম্পর্কে আমাদের ধারণা আছে। ফলে আমরা বলেছি যে তাহলে আর দরকারই নাই আপার হাউসের, যদি আপার হাউস করেন। কিন্তু অবশ্যই আমরা বলেছি যে এটাকে আবার আপনি লোয়ার হাউসে নিয়ে এসে একটা ঝামেলা তৈরি করেন না, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে কেন, মানে আমরা যদি গণতান্ত্রিক ব্যবস্থায় যেসব জায়গায় পিআর পদ্ধতি আছে অনেক জায়গায় সাকসেসফুলি তারা করতে পেরেছে, কিন্তু আমাদের মতো গণতন্ত্রের দেশ যেগুলো, আমরা তো এখন গণতন্ত্রে মানে গত 15.5 বছরের পর এখন আমরা গণতন্ত্রে আবার প্রবেশ করতে যাচ্ছি, মানে যাবো বলে ভাবছি, এখনো প্রবেশই করতে পারি নাই, তার আগে নানান বাধা আসছে। যাই হোক, তো এখন অনেক চিন্তক এখন অতি চিন্তাশীল হয়ে উঠছেন। তো এখন বিষয় হলো যে সেই সময় এসে যদি আমি আবার এই ধরনের নতুন কোনো পদ্ধতির কথা বলি, যেই পদ্ধতিতে আপনার জনগণের সাথে কোনো সম্পৃক্ততা থাকে না, পুরো ব্যাপারটা আসলে দায়বদ্ধতাটা
একজন যিনি জনগণের প্রতিনিধিত্ব করবেন বলে মনস্থির করেছেন, যিনি সংসদে যাবেন বলে মনস্থির করেছেন, তার দায়বদ্ধতা থাকে আসলে তার দলের প্রতি। জনগণের সাথে আর কিন্তু কোনো কানেকশন নাই। আমি ছোট্ট 1 মিনিট একটা কথা বলি। ধরেন যদি পিআর পদ্ধতিতে ভোট হয়, তাহলে আপনার যদি আপনি 40% ভোট পান, তাহলে আপনি 120টা আসন পাবেন 300 আসনের হিসেবে। তো এখন এই 120টা আসন কিভাবে হবে, যে আপনি 300 জনের তালিকা দিয়েছেন, 1 থেকে 120 তালিকায় যারা থাকবেন। এমন হতে পারে এই 1 থেকে 120 তালিকায় যারা আছেন, ধরুন 110 নম্বরে যিনি আছেন, সে ভদ্রলোক আসলে তার কনস্টিটিউয়েন্সিতে 10,000 ভোট পেয়েছেন, জিতেন নাই। তার নিকটতম বা তার প্রতিদ্বন্দ্বী যিনি ওখানে জিতেছেন, তিনি হচ্ছে 2 লাখ ভোট পাইছেন, আর উনি 10,000 ভোট পাইছেন। তারপরে উনি পার্লামেন্টেরিয়ান হবেন। কিন্তু যিনি তার কনস্টিটিউয়েন্সি জিতেছেন, ওই একইভাবে যদি ভাইস ভার্সা হয়, যে তিনি তার প্রতিদ্বন্দ্বীকে 10,000 ভোট আর তিনি পেয়েছেন 2,10,000 ভোট, 2 লাখ ভোটের ব্যবধানে তিনি জিতেছেন, অর্থাৎ জনগণ তাকে চেয়েছে প্রতিনিধি হিসেবে, কিন্তু তিনি আসতে পারবেন না, কারণ ওই 1 থেকে 120 সিরিয়ালের মধ্যে সে নাই। ফলে আপনি জনগণের কাছে গেলে কিন্তু আপনার কোনো লাভ নাই। জনগণ আপনাকে ভোট দিক বা না দিক, আপনার দল আপনাকে সিরিয়ালে কোথায় রেখেছে সেটা ইম্পর্টেন্ট। ফলে ওই যে আমরা বলি যে মনোনয়ন বাণিজ্য, এই বিষয়গুলো প্রাতিষ্ঠানিকীকরণ হয়, একদম পুরোপুরি ভাবে আপনি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে আপনি সরাসরি দলের হাইকমান্ড বা দলীয় প্রধান, যিনি আসলে এই তালিকাটার প্রণয়নটা করবেন, তার কাছে আপনি চলে যাবেন স্বাভাবিকভাবে। আপনি তাকে সন্তুষ্ট করতে চাইবেন, জনগণের সাথে আপনার কোনো কানেকশন, এবং এখানে বাণিজ্যের রেটটাও হাইট হতে থাকবে। মানে এই আলোচনাতে আমরা নাও যাই, মানে এটা তো খুব স্বাভাবিকভাবেই চলে আসে। ফলে কোনোভাবেই আরো বড় বড় শিল্প গ্রুপ এমপি কিনে নিয়ে যাবে, স্বাভাবিক, খুব স্বাভাবিক। এবং মানে তারপরে দেশটাকে আসলে কোথায় নিয়ে যাবে, তার ব্যবসার বাণিজ্যের মানে সুবিধা করবার জন্য তিনি কোথায় নিয়ে যাবেন সেটা আমরা জানি। যে অলিগারদের বিরুদ্ধে আমরা কথা বলেছি, এখন সেগুলো নিয়ে এখন কেউ দাবি তুলছেন, কারণ এটি কি তারা বোঝেন না তারা বোঝেন? দেখেন, আমি বলি পিআর পদ্ধতির এই আলোচনাটা শুরু থেকে আসে নাই কেন? কারণ ধরেন জাতীয় ঐকমত্য কমিশন যখন বসবে, তখন বেশ কিছু বিষয়ে, যেমন ধরেন প্রধানমন্ত্রী একজন ব্যক্তি জীবনে 10 বছর বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এই প্রস্তাবটা বিএনপির দিক থেকে এসছে। এটা তো ধরেন আমরাও ইনফ্যাক্ট এক্সপেক্ট করি নাই যে বিএনপি আসলে এই প্রপোজাল দিতে পারে। তারপর ধরেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এখন আমরা যে স্ট্রাকচারই করি না কেন এই জুলাই সনদের মাধ্যমে, এই ডিসকাশনের মাধ্যমে, এটা সংবিধানে যাওয়ার পর সেই সংবিধান মানে যদি কেউ সংশোধন করতে চায় ভবিষ্যতে, সেটা যদি ইনফ্যাক্ট বিএনপিও করতে চায়, তারপরও গণভোটে যেতে হবে। আর্টিকেল 58 এর ক্ষেত্রে আপনি গণভোটে যেতে হবে, এটা কিন্তু ছিল না। এটা বিএনপির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে যে অন্তত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটা আমরা এক্সপেক্টই করি না, ভাবেইনি অনেকে। তো এই ধরনের অনেকগুলো বিষয় যখন আসলে আমরা সমাধানের দিকে চলে আসলাম, 70 অনুচ্ছেদ, হ্যাঁ বিএনপির সেখানে নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু তারপরেও যে পর্যন্ত আমরা গেছি, এটা আসলে অনেকেরই এক্সপেক্ট মানে ভাবতেই পারে না যে আসলে এই জায়গাতে আমরা আসতে পারবো। যেগুলো নিয়ে আন্দোলন করার মানসিকতা রাখে অন্যান্য দলগুলো, যে আচ্ছা এগুলোতেই তো আসলে হবে না, তখন আমরা গিয়ে এটা নিয়ে আসলে প্রোটেস্ট করতে পারবো। এগুলো সব জায়গায় যখন আমরা চলে আসলাম এবং দেখা গেল যে মানে আমরা মোটামুটি ভাবে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়া পাশাপাশি বসে, মানে সম্পূর্ণ বিপরীত মেরুতে থাকা দুটো দলের প্রতিনিধিরা পাশাপাশি বসে মানে হাস্যোজ্জ্বল অবস্থায় আলোচনার মধ্য দিয়ে আমরা যখন সমাধানের দিকে যাচ্ছি, তখন কারো কারো মনে হলে তাহলে তো এইটা সমাধান হয়ে যাওয়ার পর আর কি থাকবে, নির্বাচনের দিকে যাবে, হ্যাঁ তাহলে এখন কিছু একটা আনতে হবে। তারপরে দেখবেন যে আপনি আস্তে আস্তে যখন ঐকমত্য কমিশনের আলোচনাটা মোটামুটি ভাবে একটা আলোর মুখ দেখতে শুরু করলো, তখনই আবার এই যে পিআর পদ্ধতি, জেনারেল অ্যাসেম্বলিতে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়টা সামনে আনা হয়েছে। এরকম আরো নানান কিছু হয়তো সামনের দিকে। এটিকে আগে আপনি কনস্পিরেসি মনে করেন না এটিকে ডিমান্ড মনে করেন? ডিমান্ড, হ্যাঁ ডিমান্ড ধরেন একদম স্পেসিফিক ভাবেই যদি বলি, ধরেন এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি, তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরেন জামাত আছে, কিংবা ইসলামী আন্দোলনও তাদের প্রতিদ্বন্দ্বী মনে করছে, মানে জামাতের সাথে এলাই হিসেবে তারা, যদিও এক সময় জামাত ইসলামকে কাফের রো বলতেন ইসলামী আন্দোলনের, মাস দুয়েক আগেও বলতেন, এবং বলতেন যে প্রয়োজনে সম্ভবত বিধর্মীদের সাথেও ঐক্য করা যাবে, কিন্তু জামাতের সাথে ঐক্য করা যাবে না। এখন তারা আবার করছেন, যাই হোক করতে পারেন। এখন বিষয় হলো ধরেন সারা দেশে জামাত ইসলামের একটা ভোট আছে, ধরেন আমি ফর এক্সাম্পল 8% ধরলাম, ইসলামী আন্দোলনের ধরেন 3% বা 4% ভোট থাকতে পারে। তো এই 3%, 4% বা 8% ভোট দিয়ে আপনি এপিটিপিতে আসন কেন্দ্রিক নির্বাচনে আপনি জিততে পারবেন না। এখন এই 8%, 4% আরো কিছু দল মিলে যদি আপনাদের আরো 2-3% ভোট যদি হয়, তাহলে 8-4-12-15% ভোট হলো। 15% ভোট যদি হয়, তাহলে আপনি 45টা আসন কিন্তু পাচ্ছেন যদি পিআর পদ্ধতিতে হয়। আর
এই শতাংশ ভোট থেকেও আপনি আসলে এপিটিভিতে আপনি আসন সেভাবে পাচ্ছেন না। 45 তো হবেই না, তার অর্ধেকও হবে কিনা সন্দেহ আছে। ফলে আপনার এখানে আসলে আপনি ধরেন ওই দলগত ভাবে আপনি আসলে কিছু পাচ্ছেন, এটা আসলে দাবি। এখানে জনগণের পক্ষ থেকে জনগণের প্রতিনিধিত্ব যে কথাগুলো বলা হচ্ছে এগুলো আসলে কিছু না। জি সাকিব ভাই, আমরা আসলে আপনি আলোচনা এত গভীর এবং সুন্দরভাবে ব্যাখ্যা দিচ্ছিলেন যে আমরা আলোচনা করতে করতে শেষ দিকেই চলে এসেছি। ছোট্ট করে একটু বিদায় নেওয়ার আগে একটু আলোচনা শুনতে যাচ্ছি। এই মুহূর্তে আপনি দেখবেন কয়েকদিন ধরে আওয়ামী লীগকে রাজনীতিতে প্রাসঙ্গিক করার এক ধরনের জরিপ বলেন আর নানানভাবে প্রাসঙ্গিক করা হচ্ছে, এবং একটি শ্রেণী কিন্তু আবার এনিয়ে বিনিয়ে নানান কৌশলে আওয়ামী লীগকেই সামনে নিয়ে আসার একটা চেষ্টা চালাচ্ছেন। এই জিনিসটিকে আসলে কিভাবে দেখেন? এটি কি আসলে আমরা অবচেতন মনে করছে, না এটি এটা আসলে হচ্ছে কি, ধরেন 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের প্রত্যাশার পারতটা তো অনেক উঁচুতে ছিল। ওই প্রত্যাশাটা কিন্তু আসলে আমরা সত্যিকার অর্থে পূরণ করতে পারিনি। এটা না হওয়ার কারণে আসলে এক ধরনের হতাশার জায়গা তৈরি হয়েছে। এবং যেটা হয় যে যখনই হতাশা আসে তখন আমরা আবার হিসাব মেলাতে থাকি যে আগে কেমন ছিলাম, কোন বিষয়গুলোতে আসলে কি অবস্থা ছিল দেশের, এই ধরনের নানান বিষয় সামনে আসে। এই ধরনের পরিস্থিতি যখন হয় তখন আবার জনগণকে কিছুটা বিভ্রান্ত করাটা সহজ হয়। দেখেন, এই আলোচনাটা কিন্তু আজ থেকে 6 মাস আগেও সেভাবে ছিল না, 3 মাস আগেও ছিল না, এখন এসছে। কারণ এই যে 1 বছর পরে এসে আমরা এখন প্রাপ্তি এবং প্রত্যাশা মেলানোর চেষ্টা করছি, নানান আলোচনা হচ্ছে, পত্রিকায় লেখা হচ্ছে যে আমরা কি প্রত্যাশা করেছিলাম, কি পেয়েছি, 1 বছরে আমাদের সালতামামি। এক্স্যাক্টলি। তো এই আলোচনাগুলো যখন আসছে তখন আবার এই আওয়ামী লীগকে আনার একটা চেষ্টা। যারা এই কথাগুলো বলছেন আমি মনে করি যে তারা এটা মনে করেন না যে আওয়ামী লীগকে আওয়ামী লীগ হিসেবে কিংবা নৌকা মার্কা হিসেবে, মার্কাবাদী দিলাম, আওয়ামী লীগকে আওয়ামী লীগ হিসেবে এই নির্বাচনের প্রাসঙ্গিক করার চেষ্টা আসলে তাদের আছে। মূলত আমার ধারণা যে জাতীয় পার্টির ব্যানারে, জাতীয় পার্টিকে নিয়ে কিন্তু এক ধরনের খেলা হবে সামনে। এরা সবসময় খেলার পার্ট হইতেই চায়, তো এখন বিষয় হলো যে জাতীয় পার্টির ব্যানারে আপনার এই আওয়ামী লীগের কিছু মানুষকে, যাদের ধরেন ঠিক সেভাবে দুর্নীতি বা এই বিষয়গুলো না, হ্যাঁ, এই ধরনের কোনো অভিযোগ যাদের বিরুদ্ধে নাই, এরকম কিছু মানুষকে নিয়ে এসে ধরেন নির্বাচনের সামনে নিয়ে আসার একটা চেষ্টা হতে পারে। আর একটা বিষয় হলো, এই কথাগুলো যতই আপনি পাবলিক স্পেয়ারে বলতে থাকবেন, মানুষের সামনে আসতে থাকবে, ততই মানে আওয়ামী লীগ আসলে কি করে গেছে, 1 বছর আগে তারা যখন পালাতে বাধ্য হলো তখন আসলে কি করে গেছে বিষয়গুলো অনেকটা নর্মালাইজ হয়ে যায়। ফলে এই নর্মালাইজ করার চেষ্টা, এইবারের নির্বাচনেই তাদেরকে প্রাসঙ্গিক করা যে সম্ভব না সেটা তারাও যে বোঝেন না বিষয়টা তা না, তারাও বোঝেন, কিন্তু আস্তে আস্তে জনগণের মধ্যে, লেখালেখির মধ্যে, পত্রিকায়, কলামে, টকশোতে এই বিষয়গুলোকে সামনে আনতে আনতে আওয়ামী লীগকে কিছুটা নরমাল। আরেকটি জিনিস সাকিব ভাই, সেটি হচ্ছে যে আমরা বিচারের নামে পুলিশ প্রশাসনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, যাদের বিরুদ্ধে নানান ধরনের অনুযোগ ছিল, প্রচুর অভিযোগ ছিল, আপনি কি নিশ্চয়ই খেয়াল করেছেন যে এই অভিযোগগুলো বিশেষ করে ডিএমপিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার সহ যে কয়জন জয়েন্ট কমিশনার ছিলেন তারা প্রত্যেকেই গুমের সাথে জড়িত ছিলেন। তারা মানুষকে ধরে নিয়ে আসতেন। এই বিচার প্রক্রিয়া যখন চলছে তখন এক ব্যক্তির মাথার উপরে, সেই ব্যক্তি যে নির্দোষ সেটিও না, তারও অপরাধ আছে, সেই ব্যক্তির মাথার উপরে চাপিয়ে দিয়ে সবাই কেমন জানি আলোচনার বাইরে চলে গেলেন। আমরা সবাই ডিবি হারুনকে প্রাসঙ্গিক করে ফেলছি, ডিবি হারুন সব করেছেন। ডিবি হারুন কি সব করেছেন, না এর মাধ্যমে অন্যদেরকে একটু আড়ালে নিয়ে যাওয়া, যেমন মনে করেন মনিরুল, এরপরে ওই সময় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব, হ্যাঁ, এদের নিয়ে কিন্তু আলোচনা, সব ডিবি হারুনের উপরে চাপিয়ে দিয়ে অন্যরা ফেড আউট হয়ে যাচ্ছেন। এই বিষয়টি কি খেয়াল করেছেন কিনা, এটিকে আপনি কিভাবে দেখেন? এর ভেতরে তো ধরেন অনেক, এবং র্যাবের ডিজি ছিলেন হারুন, কিন্তু আরেকজন, তিনিও কিন্তু এই কাজগুলো করেছেন। তো সব এক জায়গায় রেখে সবাই কি পার পাবার এক ধরনের চেষ্টা চালাচ্ছেন কিনা, বা এটি কোনো গেম প্ল্যান কিনা? এখন ধরেন শেখ হাসিনা তো একজন পালিয়ে গেছেন, তার পরিবারের 1-2 সদস্যকে নিয়ে উনি সেদিন পালিয়ে গেছেন। এরপরও যে যার মতো সুবিধা মতো পালিয়েছে। ডিবি হারুন যার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে তিনিও পালিয়ে গেছেন। এখন যিনি পালিয়ে গেছেন তার উপর যদি সবকিছু চাপিয়ে দিতে পারেন তাহলে তো আপনারা আসলে বেঁচে যান, এটা খুব স্বাভাবিক। সুতরাং বেঁচে যাওয়ার জন্য এই সব একজন মিলে করেছেন, অবশ্যই অন্যরা কেন অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে? মানে আপনি যদি সেই সুযোগটা পান, ধরেন আমি যদি সেই ক্রিমিনাল হতাম, আপনার উপরে সব চাপিয়ে দিয়ে যদি আমি সেফ থাকতে পারতাম এবং এই সুযোগটা যদি আমার সামনে থাকতো, তাহলে আমি তো সেটা করতে চাইবই, খুব স্বাভাবিক।
এখন এই সুযোগটা তাদেরকে কে দিচ্ছে, দেয়ার লোক কারা আছে সেটাও আমরা বুঝতে পারি। কারণ যেটা বলছিলাম যে 5 আগস্টে শেখ হাসিনা তার নিজের আত্মীয় স্বজনকে সেভ করতে তিনি চলে গেছেন, বাকি তার দলের নেতা কর্মী, তার সরকারে যারা ছিলেন সুবিধাভোগী, তারা যে যার মতো সুবিধা মতো তারা পালিয়েছেন, কিন্তু সবাই তো আর পালাতে পারেন নাই। এখন যারা পালিয়ে গেছেন তাদের উপরে চাপিয়ে দিয়ে যদি যারা দেশে আছেন তারা মানে এক অপরাধীর মাথার উপরে চাপিয়ে দিয়ে অন্য অপরাধীরা পাশ কাটানো। আরেকটা বিষয় হলো যে এই যে প্রশাসনে, পুলিশের ভেতরেও, পুলিশ বলেন, র্যাব বলেন, কিংবা আপনি যদি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলি, প্রত্যেকটা জায়গায় আগে যারা দায়িত্বে ছিলেন তাদেরকে কিভাবে রাখা হয়েছে আসলে সেই বিষয়গুলো তো অনেক সময় আমাদের সামনে এসছে। এবং যারা এই অভ্যুত্থানটা করেছে, অভ্যুত্থানের মূল শক্তি, মহানায়ক বলে যারা নিজেদেরকে মানে প্রচার করে, আমরা তো দেখেছি তাদের মধ্য দিয়ে, তাদের মাধ্যমে এই সচিবালয়ের দিনের পর দিন, রাতের পর রাত বসে তারা কিভাবে এই মানুষগুলোকে সেখানে পুনর্বাসন করেছে, সেগুলো তো আমরা দেখেছি, অর্থের বিনিময় কিভাবে হয়েছে। তো এখন এই মানুষগুলো তো ওখানে টিকে গেছে। ফলে আমি যখন কোন একটা বিপদে পড়বো, তো তখন সাইদ খান অবশ্যই যদি তার একটা ক্ষমতায় তিনি টিকে যেতে পারেন, তাহলে তিনি চেষ্টা করবেন যে না, সাকিব ভাইকে আমি কোনোভাবে সেভ করি। সুতরাং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে যখন হাসিনার লোকজন এখনো বহাল তবিয়তে রয়ে গেছে, যে কোনোভাবেই হোক না কেন, তাদের হয়তো বক্তব্য বয়ান পরিবর্তন হয়ে গেছে, কিন্তু স্লোগান পরিবর্তন হয়ে গেছে, কিন্তু তারা তো আছে ওই জায়গায়, নৈতিকতা বদলায় নাই। আবার পুলিশ প্রশাসনের ভেতরে আপনি র্যাবে কথা বলেন, এই জায়গাগুলোতে যারা আছে তাদেরকে তারা নানান ভাবেই নানান সুযোগ সুবিধা অন্য কাউকে দিয়ে তার বিনিময়ে তাদের অবস্থানগুলোতে আছেন। ফলে নিজেরা নিজেদের মানুষগুলোকে সেভ করার একটা চেষ্টা করছে। আর পুলিশের ক্ষেত্রে একটা জিনিস হয়েছে, সেটা হলো এই জায়গাতে মনে করি যে সরকারও কিছুটা চায় যে পুলিশে কিছুটা মানে বিশৃঙ্খলাটা কম যাতে হয়। কারণ আপনার আলটিমেটলি তো সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বা আপনার মানে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার দায়িত্ব তো আসলে পুলিশকে দিয়ে করতে হবে। এটা আপনি আসলে সেনাবাহিনীকে দিয়ে করতে পারবেন, এটা হবে তারই দায়িত্ব, এবং তার যে প্রশিক্ষণ সেটাও হবেই হয়। সুতরাং আপনার পুলিশকে লাগবে। এই কারণে সরকারও সম্ভবত পুলিশের ব্যাপারে কিছুটা যদি পাশ কাটিয়ে, কিছুটা একটু দেখে না দেখার ভান করে যদি একটু সরে যাওয়া যায়, যে পুলিশের উপর অতটা চাপ না দিয়ে। কারণ পুলিশের উপরে আপনি যদি চাপ দিতে যাইতেন, যদি আপনি গভীরে যাওয়ার চেষ্টা করতেন, তাহলে পুলিশ আর পুলিশ থাকতো না, বাহিনী আর বাহিনী থাকতো না স্বাভাবিকভাবে। কারণ সবটা অপরাধীদের ঘিরে মাত্রা তো তারা ছাড়িয়ে গেছে। এবং আপনি কোথায় যাবেন? আপনি একটা মানে একটা জেলা পর্যায়ে একটা থানার কনস্টেবল থেকে আইজিপি কে না চক্রে ছিল। ফলে আপনি যে ওইখানে যদি হাত দিতে যান, যদি গভীরে হাত দিতে যান, তাহলে আপনার সাসপেন্ডেড পুলিশের সংখ্যা বেশি থাকবে থানায় যে পুলিশ থাকবে তার থেকে। সুতরাং আপনি ওটা করতে পারবেন না। এই কারণে আমার ধারণা আর একটা জায়গায় যে সরকারও এই জায়গাতে কিছুটা যতটুকু ছাড় দিয়ে বাহিনীটাকে আসলে মোটামুটি হবে। সাকিব ভাই, আমরা শেষ করব, তারপরে একেবারে 30 সেকেন্ডে, সেটি হচ্ছে যে এত কিছুর পরেও তো আমরা চাই গণতন্ত্রে আমরা ফিরি, আমরা উত্তরণ ঘটাই, বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাই। সেজন্য আসলে আপনি কতটা আশাবাদী? 30 সেকেন্ডে। জি, অবশ্যই আশাবাদী। এবং ফেব্রুয়ারিতে নির্বাচন, প্রধান উপদেষ্টা যেভাবে বলেছেন, আমরা মনে করি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। নির্বাচনকে পিছিয়ে দেয়া, প্রলম্বিত করা, বানচাল করার জন্য নানান চেষ্টা থাকবে, বিভিন্ন সময়ই হয়েছে, কিন্তু সেটা আসলে সাকসেসফুল হবে না। নির্বাচনটা হবে। এবং আমরা একটা কথা কিন্তু বলেছি বরাবরই, সেটা শেখ হাসিনার সময় থেকে আমরা বলেছি। এখন অনেকে নতুন করে অনেক বড় বড় বিপ্লবী এসছেন, আমরা আগে থেকে বলেছি আমাদের যে লড়াইটা ছিল, সেই লড়াইটা শেখ হাসিনার পতন এবং এরপর শাসন ব্যবস্থার একটা গুণগত পরিবর্তন, গণতান্ত্রিক রূপান্তর এবং মানুষকে নাগরিকের ক্ষমতায়ন। হ্যাঁ, অবশ্যই ওই গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়ার মধ্যেই আসলে এই বিষয়গুলো ছিল। এবং আমরা প্রত্যাশা করি এবার নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর হবে, এবং তারপর যারা আসলে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন তারা এই বিষয়গুলোকে মাথায় রাখবেন। জি, ধন্যবাদ সাকিব ভাই আপনাকে। প্রিয় দর্শক, আমরাও আসলে বিশ্বাস করি জনগণ, বলা হয় জনগণ সকল ক্ষমতার উৎস, সেই জনগণের ক্ষমতায়ন যদি নিশ্চিত করা যায়, তাহলে এই সন্দেহ, সংশয় বা কোনো প্রকার ষড়যন্ত্র ধোপে টেকবে না। এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং এই মুহূর্তে অধিকাংশ রাজনৈতিক দল, বৃহৎ রাজনৈতিক দল বা ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো যেভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মুখিয়ে আছে বা সচেষ্ট বা আন্তরিক আছে, এবং যারা এই মুহূর্তে এই নির্বাচনের নানান অজুহাত তুলে নির্বাচনকে একটু দেরি করা বা নানান পিছিয়ে দেওয়ার চেষ্টা করছেন, তারাও হয়তো না বুঝেই করছেন। নিশ্চয়ই তাদেরও বোধোদয় হবে এবং গণতন্ত্রের পথ ধরে তারাও এগিয়ে নেবেন বাংলাদেশকে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গে থাকুন।
খোদা হাফেজ।